আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 61 থেকে 63 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। নিশুতি রাত, নিরুৎসাহিত দেহমনে সন্তানকে নিয়ে পাঁচফোড়ন গৃহে উপস্থিত হলো শাহিনুর। শরীরটা ভীষণ অসাড় লাগছে। ধীরে ধীরে বুকের ভিতর উত্তাপ বাড়ছে। পুরনো স্মৃতিচারণ হতেই তীব্র কষ্টে বুকটা টনটন করছে। এই গৃহে কম স্মৃতি নেই তার। জীবনের দ্বিতীয় ধাপ শুরু হয়েছিল এই গৃহ থেকেই। এই গৃহের আনাচে কানাচে কিশোরী নববধূর ছিল কিছু মধুর স্মৃতি রয়েছে, যার সূচনা করেছিল তার ডাক্তার সাহেব। তার উপস্থিতি টের পেতেই হঠাৎ পাঁচফোড়ন গৃহে ক্রন্দনধ্বনি বেজে উঠল। শাহিনুরের কোলে ফুটফুটে বাচ্চাকে দেখে গৃহের সকলেই ছুটে এলো। অরুণা এসে শাহিনুরের থেকে বাচ্চাটা নিজের কোলে নিল। অজস্র চুমুতে ভরিয়ে দিল নাতনিকে। হাত ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, ওরে তোরা দেখ, আমাদের প্রণয়ের মেয়ে, জমিদার বংশের প্রথম নাতনি। 5 পুত্রের জননী প্রেরণাও এগিয়ে এলো। এক পলক শাহিনুরকে দেখে বুকের ভিতর জ্বলে উঠল তার। নিমিষেই চোখ ফিরিয়ে নাতনিকে কোলে নিল। আদর করতে করতে অঙ্গনকে জিজ্ঞেস করলো, নাম কি রেখেছে? দীর্ঘশ্বাস ছেড়ে অঙ্গন বলল, নাম রাখেনি। সেজুবাই নাম না রাখলে নতুনভাবে নাম রাখবে না। সহসা কেঁপে উঠল প্রেরণা। শাহিনুরের দিকে অসহায় চোখে তাকিয়ে প্রশ্ন করলো, যার হাত ধরে পালিয়েছিলে আজ তাকে ছাড়াই এ গৃহে প্রবেশ করছো? আমার ছেলেটা তোমার কাছ থেকেও নিখোঁজ হয়ে গেল। নড়ে উঠল শাহিনুর। বুকের ভিতর তীব্র কষ্টটা গাঢ় হয়ে উঠল। অঙ্গন বলল, আম্মা এসব কথা থাক। আমি আপনাকে কথা দিয়েছি তো, ভাইকে খুঁজে বের করব। আমাকে ভরসা করুন। অশ্রুসিক্ত নয়নে অঙ্গনের দিকে তাকিয়ে চুপ করল প্রেরণা। এই ছেলে যখন পুত্রবধূ আর নাতনিকে ফিরিয়ে এনেছে, তখন নিশ্চয়ই তার সেজ পুত্রকেও ফিরে আনবে। তাই চাপা নিঃশ্বাস ছেড়ে শবনমকে বলল, বড় বউ খাবার বাড়ো। তারপর শাহিনুরের দিকে কড়া চোখে তাকিয়ে বলল, সেজ বউ হাত মুখ ধুয়ে খেয়ে নাও। শবনম এসে শাহিনুরের কাজ চেপে ধরল। বলল, তোমার ঘরদোর সব পরিষ্কার করে রাখছি। তা বোন, কেমন আছো? ভাইটা হঠাৎ হঠাৎ কোথায় গেল? কি হয়েছিল সঠিক বলবা? আসলে অঙ্গন গতকাল হঠাৎ কি সব বলল, বুঝে উঠতেই পারলাম না। শবনম কথা বলতে বলতে শাহিনুরকে নিয়ে অন্দরে চলে গেল। জেবা এসে শাশুড়িদের সঙ্গে বৈঠকখানায় গিয়ে বসলো। শাহিনুরের মেয়েটাকে কোলে নিতে চাইল, কিন্তু প্রেরণা কারো কোলেই দিল না। সে নিজেই কোলে রেখে ফুটফুটে মুখটার দিকে তাকিয়ে রইল। কখনো কখনো অরুণাকে বলে উঠল, উনি বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। এ বংশে শুধু ছেলেই, একটা মেয়েও নেই। তার বংশের প্রথম মেয়ে আমার প্রণয়ের মেয়ে। অন্দর থেকে ছেলেকে কোলে নিয়ে এসে সকিনা বলল, আম্মা স্বপ্নরে ধরেন তো, খুব কান্নাকাটি করতেছে। জেবা স্বপ্নকে কোলে নিল। অরুণা সকিনাকে বলল, তোমার কি রুচি আছে? ওর কোলে একজন আছেই, আবার আরেকজনকে সাধো। সকিনা হঠাৎ করে চোখের পানি ফেলতে শুরু করলো। নাকি সরে বলল, আমার পোলাও তো আপনাগো বংশধর, সব বাড়িতে পোলার কদরই তো বেশি। সকিনার এহেন কথা শুনে অঙ্গন ধমকে উঠল। ত্বরান্বিত হয়ে বৈঠকখানায় প্রবেশ করে বলল, সব বাড়িতে ছেলের কদর বেশি থাকলেও এই বাড়িতে সবার কদর আছে। এ বাড়ির জন্য স্বপ্ন যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটা সেজুবাইয়ের মেয়েও গুরুত্বপূর্ণ, বরং একটু বেশি সে আমাদের কাছে। এর কারণটা নিশ্চয়ই তুই জানিস। আশা করি খোলসা করে বলতে হবে না, এতে আমার ছেলের অপমান হবে। তপ্ত মেজাজে কথাগুলো শেষ করেই স্বপ্নকে কুলে নিল অঙ্গন। তারপর প্রেরণার পাশে বসে মৃদু হাসলো। বলল, আম্মা বহুদিন পর বাড়িতে প্রাণ ফিরেছে, তাই না? দেখবেন আমাদের ছেলে মেয়েরা, আপনার নাতি নাতনিরা আবার এই সংসারে সুখ ফিরিয়ে আনবে। সকিনা চোখ মুছতে মুছতে ভিতরে চলে গেল। মাঝরাতে ঘুম ভাঙিয়ে বাতিজিকে এক নজর দেখার জন্য পল্লব নিচে নেমে এলো। এসে মায়ের হাসি হাসি মুখ দেখে, কোলে জ্যোতির্ময় শিশুকন্যাকে দেখে চোখ মন দুটোই উৎফুল্লতায় ভরে গেল। অঙ্গন তাকে দেখে বলল, বড় ভাই, আমাদের ছোট আম্মাকেও দেখে যাও। ঠোঁটে তৃপ্তিকর হাসি ফুটিয়ে এগিয়ে এলো পল্লব। এসে মায়ের কোল থেকে নিজের কোলে নিল বাচ্চাটাকে। জিজ্ঞেস করলো, কতদিন বয়স ওর? অঙ্গন বলল, 18 দিন। শুনেই আটকে উঠল সে। অস্ফুট স্বরে বলল, 18 দিন যাবৎ প্রণয় নিখোঁজ। শিশুকন্যাটি আন্দোলিত দৃষ্টিতে তাকিয়েছিল। পল্লব তার চোখে চোখ রেখে মা মা করছিল। হঠাৎ কি হলো, চোখ মুখ শক্ত করে কেঁদে উঠল মেয়েটা। প্রেরণা দ্রুত উঠে নিজের কোলে নিয়ে দুল দিতে লাগলো। অন্দর থেকে এক ছুটে বৈঠকখানায় প্রবেশ করল শাহিনুর। আকস্মিক মেয়ের কান্না শুনে উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছে। বিদায় শাড়ির আঁচল মেঝেতে লুটুপুটি খাচ্ছে। তাকে এভাবে উপস্থিত হতে দেখে সকলে হতভম্ব হয়ে গেল। শাহিনুর সেদিকে ভ্রুক্ষেপ না করে চঞ্চল পায়ে এগিয়ে এসে শাশুড়ি থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে বুকে চেপে ধরল। কাপা কণ্ঠে অঙ্গনকে প্রশ্ন করলো, কি হয়েছে হঠাৎ করেই? প্রেরণা শক্ত গলায় বলল, খিদে পেয়েছে হয়তো, ঘরে গিয়ে খাওয়াও মেয়েটাকে। আমরা এতটা অমানুষ না যে নিজেদের রক্তকে নিজেদের বংশধরের ক্ষতি করব। তাই যদি করতাম, সখিনাকে এবাড়ির বউ করে আনতাম না। এত ভয়ের কিছু নেই।
মেয়ের কান্নার শব্দ কমে এলেও শান্ত হতে পারল না শাইনুর, বরং শাশুড়ির শেষ বাক্য শুনে শিউরে উঠল। স্মরণ হলো তখন সখিনাও গর্ভবতী ছিল, রঙনের সন্তান ছিল ওর গর্ভে, যে সন্তানের পিতৃ পরিচয় পাওয়ার জন্য প্রণয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সে। তাই কাপা কণ্ঠে প্রশ্ন করলো, কার সঙ্গে বিয়ে হয়েছে সখীর? অঙ্গন। গটগট পায়ে শাইনুরের সামনে থেকে চলে গেল অঙ্গন। প্রেরণা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি ঘরে যাও, ওকে খাইয়ে ঘুম পাড়াও। হতবম্ব শাহিনুর মাথা নাড়িয়ে পেছন ঘুরতেই পল্লবের মুখোমুখি হলো। দুজোড়া চোখ এক হতেই পল্লব দৃষ্টি সংযত করে নিল। এই রূপ সবাইকে ছারখার করে দিয়েছে। এদিকে তাকানো মানে নিজের সর্বনাশ ডেকে আনা। আপন মনে বিড়বিড় করে এসব বলতে বলতেই বৈঠকখানা ত্যাগ করলো পল্লব। শাহিনুরও আঁচল টেনে মাথায় ঘুমটা দিয়ে তার কক্ষে চলে গেল। ভোর 6টায় দ্বারে তীব্র করাঘাতে শব্দ হলো। সদ্যই মেয়েকে দুগ্ধপান করিয়ে শুয়েছে শাইনুর। মেয়ের ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে স্মরণ করছে ডাক্তার সাহেবের ঘুমন্ত মুখের মায়াভরা দৃশ্যটিকে। যতবার মেয়ের পানে তাকায় ততবারই আনমনে বলে ওঠে, বাবার মতো হয়েছে। আজও ব্যতিক্রম ঘটেনি। কিন্তু কর্ণের ধারের তীব্র করাঘাতের শব্দ শুনতেই শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কে? ফলশ্রুতিতে শব্দ আরো বেড়ে গেল, যেন ধার ভেঙে ওপাশের ব্যক্তিটি কক্ষে প্রবেশ করবে। হঠাৎই বুকের ভিতর ধক করে উঠল। ঢোক গিলে শুষ্ক গলা ভিজিয়ে নিল সন্তর্পণে। ক্রমান্বয়ে দ্বারে করাঘাত বাড়তে থাকলে সে নরম সুরে বলল, খুলছি। কণ্ঠে যত নম্রতা প্রকাশ করলো, চেহারায় তার চেয়ে অধিক কঠিনতা ধারণ করলো। আশপাশ তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করতেই বারান্দায় একটি শক্তপোক্ত লাঠি দেখতে পেল। সময় নষ্ট না করে তড়িত বেগে লাঠিটা নিয়ে দরজা খুলতেই মন তাহার বিধ্বস্ত মুখশ্রী বেসে উঠল। সঙ্গে সঙ্গে হাতে থাকা লাঠিটা মেঝেতে পড়ে গেল। বিস্মিত কণ্ঠে উচ্চারিত হলো, মেজভাবি? আপাতমস্তক মুনতাহাকে দেখে তার সর্বাঙ্গ শিউরে উঠল। সাদা শাড়ি, খোলা চুল, ভক্তিম দুটো চোখে কি ভয়ানক লাগছে মেয়েটাকে। মুনতাহা সামনের পাটির দাঁত বের করে বিদঘুটে আকৃতির হাসি দিল। ফলে আরেক দফা শিউরে উঠল সে। মুনতাহা হাসতে হাসতে লুটুপুটি খাওয়ার মতো করে কক্ষে প্রবেশ করলো। ঘাড় উঁচিয়ে পালঙ্কের দিকে তাকিয়ে শায়নুরকে কটাক্ষ করে বলল, এতদিন একা দুঃখী ছিলাম, আজ দোকা হলাম। ভুরুদয় কুচকে ধীর পায়ে মুনতাহার সামনে এলো শায়নুর। কেন জানি মুনতাহাকে ভীষণ অস্বাভাবিক লাগছে তার। তাই হাত বাড়িয়ে মুনতাহার হাত ধরে বলল, ভাবি আপনি কখন এলেন? বড় ভাবি বলল, বাবার বাড়ি গেছেন। এক ঝটকায় শাইনুরের হাত ছাড়িয়ে দিয়ে অট্টস্বরে হেসে উঠল সে। বলল, হ্যাঁ গেছিলাম, কিন্তু ফিরে এসেছি। কেন এসেছি বলো তো? বলতে বলতে গিয়ে পালঙ্কে বসলো। পা দুলাতে দুলাতে দুহাত উপরে তুলে হাই তুলল। পুনরায় হেসে উঠে বলল, তোমাকে দেখতে এসেছি। স্বামীকে হারিয়ে তুমি ঠিক কতটা দুঃখে আছো তা দেখে দুচোখ জুড়াতে এসেছি। অবাক চোখে তাকিয়ে রইল শাইনুর। মুনতাহার মতো শান্তশিষ্ট চাপা স্বভাবের মেয়েটার এমন পরিবর্তন হজম করতে কষ্ট হলো। 18 দিন যাবৎ প্রণয়ের গভীর ভালোবাসা যত্নের অভাবে না হয় সে কাঙালি হয়ে আছে, কিন্তু মুনতাহা কেন এমন উন্মাদ হয়ে গেছে? কিসের অভাবে? একটা নরপশুর জন্য শোকে জর্জরিত হয়ে মেয়েটা নিজেকে ধ্বংস করে দিচ্ছে কেন? কোনো প্রশ্নেরই উত্তর মিলল না তার। মুনতাহা ভাবুক শাইনুরের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। বলল, আমিও বিধবা, তুমিও বিধবা, এবার আসো আমরা সই পাতাই। সহসা দুহাতে কান চেপে ধরে চিৎকার করে উঠল শাহিনুর। বলল, চুপ করুন মেজো ভাবি, অমন কথা বলবেন না। থরথর করে কাঁপতে শুরু করলো সারা দেহ। এই দৃশ্য দেখে বেশ মজা পেল মুনতাহা। তাই পা তুলে হাঁটু মুড়িয়ে আয়েশ করে বসলো। বলল, কেন কেন বিধবা বানাতে ভালো লাগে? বিধবা হতে ভালো লাগে না? 1 মিনিট তুমি সাদা শাড়ি পরনি কেন? আর সহ্য করতে পারল না শাইনুর। অসহনীয় কণ্ঠে বলল, বেরিয়ে যান, এই ঘর থেকে চলে যান আপনি। সঙ্গে সঙ্গে মুনতাহা উঠে দাঁড়ালো। শাইনুরের সম্মুখে এসে ফিসফিস কণ্ঠে বলল, দেখ কেমন লাগে। শাইনুর থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আমি বিধবা নই, আমি বিধবা নই। উচ্চস্বরে মুনতাহা বলল, তুই বিধবা, তোর সন্তান এতিম। আমাকে নিঃস্ব করেছিস না? জামাইকে তাবিজ করে আমার জামাইকে খুন করেছিস না? ফল দেখ, তোকেও সর্বহারা করে দিলাম আমি। শাইনুরের শরীরে রক্ত টকবগিয়ে উঠল। আচমকায় মুনতাহার গলা চেপে ধরল। শরীরের সমস্ত শক্তি দিয়ে গলা চেপে ধরে বলল, আপনি সর্বহারা করেছেন? তার মানে আপনি সব জানেন? বলুন, আমার ডাক্তার সাহেব কোথায় বলুন। চাপা কণ্ঠে মুনতাহা বলল, মরে গেছে। দ্বারের বাইরে থেকে ঝড়ের বেগে অঙ্গন এসে শাইনুরের হাত ছাড়ানোর চেষ্টা করলো। অঙ্গনকে দেখে ছেড়েও দিল শাইনুর। চিৎকার করে বলল, অঙ্গন ভাই, মেজো ভাবি কি সব বলছে? অঙ্গন হতভম্ব হয়ে মুনতাহার দিকে তাকালো। প্রশ্ন করলো, আপনি এখানে কি করছেন? কখন এলেন? কি বলেছেন নতুন ভাবিকে? মুনতাহা কাশতে কাশতে গলা চেপে ধরে মুহূর্তেই রূপ বদলালো। গিরগিটিও বোধ হয় এত তাড়াতাড়ি নিজের রূপ পরিবর্তন করতে পারবে না যত তাড়াতাড়ি মুনতাহা করলো। সে বাদভাঙা কান্নায় ভেঙে পড়ে বলল, আমি শুধু বলেছি বিধবা মেয়েদের সাদা শাড়ি পরতে হয়, এতেই আমাকে খুন করতে এসেছে। আমাকে তুমি বাঁচাও ভাই, আমাকে তুমি বাঁচাও। বলেই অঙ্গনের পেছনে গিয়ে দাঁড়ালো মুনতাহা। শাইনুরের মেয়েটার ঘুম ভেঙে গেছে, কাঁদছে। শাইনুর গিয়ে মেয়ে কুলে নিল। তীব্র সন্দেহ মনে চেপে মুনতাহাকে সান্ত্বনা দিয়ে বাইরে নিয়ে গেল অঙ্গন। বলল, ভোর সকালে একা এসেছেন? হ্যাঁ, আজ থেকে আমি এখানেই থাকবো। চিন্তান্বিত হয়ে অঙ্গন বলল, মামা জানেন? মুনতাহা না সূচকে মাথা নাড়ল। অঙ্গন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঘরে যান। চেনা গৃহটি আজ
বড় অচেনা, চেনা মানুষগুলো আজ বড় অচেনা। এমনই অনুভূতিতে সিক্ত হৃদয় শাহিনুরের। আজ সবাই তাকে আপন করে নেওয়ার চেষ্টা করছে, তার সন্তানকে মাথায় তুলে রাখছে। ক্রোধের আড়ালে প্রেরণার মনও তার প্রতি নরম হয়েছে। তবুও শান্তি মেলেনি, ভরসা আসেনি, প্রশান্তির শ্বাস ছাড়েনি। পাহাড়ের সেই চূড়াতে ছোট্ট কুটিরে প্রিয় মানুষটার সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে পড়তেই বুক ভার হয়। প্রতিটি রাত স্মরণ হতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মানুষটা কত যত্ন নিয়ে ভালোবাসতো তাকে। অমন ভালোবাসা পাওয়ার পর হারিয়ে ফেললে বেঁচে থাকার স্বাদও চলে যায়। স্বাধীন জীবন বয়ে চলা বড্ড কঠিন। গুটি কয়েকদিন কেটে গেল। শাহিনুর ফেরার পরের দিন ভোরেই মুনতাহা ফিরেছে। এতে প্রেরণা খুশি হওয়ার পাশাপাশি ভীষণ চিন্তিত। কারণ এই মুনতাহা সেই মুনতাহা না যাকে সে মেজ ছেলের বউ করে ঘরে এনেছিল। এই মুনতাহা আর সেই মুনতাহার মধ্যে আজ বিস্তর ফারাক। তাই শাহিনুরকে গোপনে সচেতন থাকতে বলেছে, চোখে চোখে রাখতে বলেছে মেয়েকে। ফলে শাশুড়ির প্রতি কিছুটা ভরসা এসেছে তার। বাড়ির অন্যরাও ইদানিং মুনতাহাকে ভীষণ ভয় করে চলে। তার স্বভাবটাই আজকাল ভীতিকর অবস্থা তৈরি করছে। বিকেলের সময়টা মুনতাহা পলাশের কবরে গিয়ে বসে থাকে। মাগরিবের আজান না পড়লে সে আসে না। আজ শুক্রবার, জুমার নামাজ পড়ে মসজিদ থেকে সোজা অরণ্যের গভীরে চলে গেছে অঙ্গন। প্রতি সপ্তাহে নিয়ম করে একটা দিন সে রুমানাকে দেয়। নামাজ পড়ে কবরের পাশে গিয়ে দোয়া দুরুদ পড়ে তওবা পাঠ করে। সে শুনেছে আত্মহত্যাকারীর জন্য ইস্তেগফার ও ইশালে সওয়াব করা বৈধ। কিভাবে কয়েক ঘন্টা কেটে গেল টেরও পেল না। দু চোখের নোনা পানি কপল চুয়ে পড়ছে, নাকের ডগা লালচে বর্ণ ধারণ করেছে। চলে আসার সময় কবর থেকে এক চিমটি মাটি নিয়ে এলো। গৃহে প্রবেশের পূর্বে খেয়াল করলো পলাশের কবরের পাশে মুনতাহা বসে আছে, কাঁদছে সে। আফসোস মিশ্রিত দীর্ঘশ্বাস ছাড়লো, পা বাড়ালো শাহিনুরের কক্ষের দিকে। মেয়েকে দুগ্ধ পান করা ছিল শাহিনুর, তার পাশে বসে তার দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল জেবা। তার ড্যাব ড্যাব চাহনির কবলে পড়ে অস্বস্তি হচ্ছিল ভীষণ। এ বাড়ির সবাই শুধু তার দিকে তাকিয়ে থাকে। অনেকের চোখে অদ্ভুত মুগ্ধতাও প্রকাশ পায়, অনেকে আবার হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যায়। শবনম তো তখন প্রকাশ্যেই বলে ফেললো, মা হয়ে তোমার রূপ আরও খুলেছে নূর। যৌবন ছুঁচুই তার উপর সদ্যমা হয়েছে, সবার নজর একটু বেশিই পড়ছে তার দিকে। শবনম বলেছে সাবধানে থাকতে, প্রয়োজনে রাতে কাউকে নিয়ে শুতে। যদিও আগের মতো ভয় নেই। পলাশের ছায়া এ বাড়ি থেকে সরে যাওয়ার পর, বাইজি গৃহ তালাবদ্ধ করার পর পল্লব নিজের দুই বউ ছাড়া কারো কাছে যায়নি। মনে মনে সে ভীষণ অনুতপ্তও বটে। হাজার হোক, ভাইদের হারানোর শোক তারও হয়। পুরুষের ভয়ে শবনম তাকে সতর্ক করেনি, সতর্ক করেছে নারীদের ভয়েই। পাছে অনেক কথাই কানে এসেছে কদিনে। সেসব মাথায় রেখেই শাহিনুরকে সাবধান করেছে। জেবা দুনিয়া জুড়ে গল্প করা শুরু করলো, যার অর্ধেক ছিল নিজের রূপের প্রশংসা। সে গল্প প্রশংসা শুনে বিষাদিত মুখে এক চিলতে হাসলো শাহিনুর। হঠাৎ জেবা নিজের প্রশংসা ছেড়ে শাহিনুরের প্রশংসা শুরু করলো। বলল, তোমার শরীরের বাঁধুনি কিন্তু বেশ ভালো। সখিনার এক পোলা হয়েও সব শেষ। লজ্জায় কুকড়ে গিয়ে আঁচল দিয়ে আরো ভালোভাবে বক্ষজ ঢেকে নিল শাহিনুর। মেয়েকে শুয়ে দিয়ে বলল, বড় ভাবি কি করছে? জেবা সে কথায় পাত্তা না দিয়ে বলল, জানো মুন, কাল রাতে বড় আম্মাকে কি বলছে? মুনতাহার নাম শুনতেই বিতৃষ্ণায় বুকটা ভরে উঠল শাহিনুরের। জেবা পিটপিট করে তাকিয়ে বলল, বলেছে প্রণয় না ফিরলে তুমি শরীরের জ্বালা মেটাতে পরকিয়া করবে। তুমি স্বার্থপর। প্রণয় নিখোঁজ হওয়াতে নিরুপায় হয়ে আবার এই বাড়িতে আসছো, এ বাড়ির বাকি দুই ছেলের মাথা খেতে। থামলো জেবা। শাহিনুরের চলজোড়া শক্ত হয়ে উঠল, দু চোখ রক্তিম বর্ণ ধারণ করলো। নিঃশ্বাসে উত্তাপ বেড়ে গেল। জেবা পুনরায় বলল, শোনো, তুমি অঙ্গনের সাথে অত কথা বইল না। অঙ্গনকে জড়িয়ে কুকথাও কম বলে নাই। কেঁপে উঠল শাহিনুর। দৃষ্টিজোড়া অসহ্য হতে নিয়েও হলো না। সহসা বাঁকা হেসে জেবাকে বলল, ডাক্তার সাহেব ছাড়া এই গৃহে আমার নিরাপত্তা নেই। বদনাম রটানোর সুযোগ দেব না কাউকে। আমি চলে যাব এখান থেকে। হতভম্ব হয়ে জেবা জিজ্ঞেস করলো, কোথায় যাবা? বাইজি গৃহে, আমার জন্মস্থানে। যতদিন ডাক্তার সাহেব না ফিরবে ততদিন আমি ওখানেই থাকবো। তার অপেক্ষা করব। বলেই এক মুহূর্ত অপেক্ষা করলো না শাহিনুর। মেয়েকে কুলে তুলে কক্ষ থেকে বের হলো। সম্মুখে ঠায় হয়ে দাঁড়িয়ে পড়ল অঙ্গন। মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করবেন ভাবি। যে অসম্মান আপনি আজ হলেন, তার শতগুণ সম্মান আপনাকে ফিরিয়ে দেব। ভয় পেয়ে গেল জেবা। রুদ্ধশ্বাস ছাড়ল শাহিনুর। বুঝলো অঙ্গন সব কথা শুনেছে, তাই বলল, অপেক্ষায় থাকলাম ভাই। তৎক্ষণাৎ অঙ্গনের মোবাইল ফোন বেজে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে বলল, মিস্টার অঙ্গন চৌধুরী, দ্রুত চলে আসুন। পেশেন্ট রিকভার করেছে। অবিশ্বাস করবেন না, এমন পেশেন্ট 2 সপ্তাহে রিকভার করার রেকর্ডও আছে। সেখানে ইনি 3 সপ্তাহ। আচম্বিতে অঙ্গনের ঠোঁটে হাসি ফুটল। দৃষ্টিজোড়া ভীষণ উচ্ছ্বসিত দেখালো। সম্মুখে মেয়ে কুলে দণ্ডায়মান শাহিনুর, পাশে জেবা। গুরুদয় কুচকে আছে তার। ক্ষণকাল অতিবাহিত হতেই কিছু বলার জন্য উদ্যত হলো সে। কিছু পূর্বেই অঙ্গন কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখলো। উল্লসিত কণ্ঠে বলল, খুব বেশি অপেক্ষা করাবো না ভাবি, আমায় যেতে হবে, এখনই যেতে হবে। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল অঙ্গন। কিঞ্চিত অবাক হলো শাহিনুর। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে পা বাড়ালো শাশুড়ি মায়ের কক্ষের দিকে। পেছন পেছন জেবাও গেল। মুখ বার করে বলল, আমি তোমায় এসব বলেছি
বইল না, আম্মা আমারে আস্ত রাখবো না। শান্ত কণ্ঠে শাহিনুর জবাব দিল, বলবো না। জেবা তবুও মন খারাপ করে রইল। মনে মনে নিজেকে ভীষণ অপরাধী অপরাধী লাগছে তার। ঘুমট অনুভূতিতে সিক্ত হৃদয়। সত্যি কি বাইজি গৃহে ফিরে যাবে নতুন বউ? নাতি স্বপ্নকে কোলে নিয়ে বসেছিল প্রেরণা। ধারের বাইরে শাহিনুরের কণ্ঠ পেতেই চমকে উঠল। আম্মা ভেতরে আসবো? স্বপ্নকে সখিনার কোলে দিয়ে নড়ে চড়ে বসলো প্রেরণা। বলল, আসো আসো, দাও দেখি আমার বুবুকে আমার কোলে দাও। ঈর্ষান্বিত সকিনা ছেলেকে কোলে নিয়ে গটগট পায়ে কক্ষ থেকে চলে গেল। শাহিনুর শান্ত চোখে তাকিয়ে কেবল তার মুখভঙ্গি দেখলো। চাপা নিঃশ্বাস ত্যাগ করে ধীর পায়ে এগিয়ে এলো। শাশুড়ির কোলে দিল মেয়েকে। প্রেরণা যাবার দিকে তাকিয়ে দুজনকেই বসতে বলল, কিন্তু কেউই বসলো না। প্রেরণা সেদিকে খেয়াল না দিয়ে নাতনির সঙ্গে আহ্লাদ শুরু করলো। ক্ষণকাল পেরোতেই তার দৃষ্টি ঝাপসা হয়ে উঠল। হঠাৎ কম্পিত কণ্ঠে বলে উঠল, হে আল্লাহ, আমার বুকের দন তুমি ফিরিয়ে দাও। এই নিষ্পাপ শিশুকে তুমি এতিম করো না। বউ, নামাজ কালাম পড়ো, আল্লাহ ঠিক রহমত করব। শাইনুর নিশ্চুপ রইল। প্রেরণা চোখ তুলে তাকালো। সেজ ছেলের বউয়ের মুখভঙ্গি বোঝার চেষ্টা করে শুধালো, কিছু বলবা মনে হয়? সম্বিত ফিরে পেল শাইনুর। নির্লিপ্ত দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি বাইজি গৃহে যেতে চাই আম্মা। এখানে আমার হাসপাস লাগছে। নিমেষেই চোয়াল শক্ত হয়ে উঠল প্রেরণার। নাতনিকে জেবার কোলে দিয়ে শক্ত কণ্ঠে বলল, সেটা এখন পরিত্যক্ত গৃহ, তালাবদ্ধ করে রাখা হয়েছে। যেদিন ওই গৃহে আমার ছেলের লাশ পাওয়া গেছে তার দুদিন পরেই তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে তুমি কি করবে? ওই অভিশপ্ত গৃহ আমার সব শেষ করে দিয়েছে। আপনার ছেলের জন্য অপেক্ষা করব, তা এখানেও করা যাবে। আমি সেখানেই তার জন্য অপেক্ষা করতে চাই। প্রেরণা কঠিন কিছু বলতে গিয়ে সহসা থেমে গেল। মনে পড়ল চিঠিতে লেখা প্রণয়ের সেই কথা, জীবদ্দশায় আমার যদি কিছু হয় আমার স্ত্রী সন্তানকে সুরক্ষা দেবেন, পাশে থাকবেন। বুকটা হু হু করে উঠল, চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। এক অসহায় মায়ের প্রতিচ্ছবি স্বচক্ষে দেখতে পেয়ে নরম হলো শাহিনুর। আজ সেও একজন মা। প্রসব যন্ত্রণার কথা স্মরণ করলেই সন্তানের কদর বোঝা যায়। সে কেবল একটি সন্তান জন্ম দিয়েছে, অথচ প্রেরণা 5 জনকে। ঠিক 5বার এই যন্ত্রণা হয়েছে তার। মা হয়ে আরেক মায়ের ব্যথা আজ সূক্ষ্মভাবে টের পেল। কিছুটা নরম গলায় বলল, আপনি আজও ঘৃণা করেন আমার আম্মার মতো বাইজিদের? আজও আপনি বা আপনার পুত্রবধূরা সে গৃহে গেলে ঘেন্না হয়? এত কিছুর পরও চোখ খোলেনি আপনার। একদম মায়ের মতো হয়েছ। আজকের শাহিনুর শুধু বাইজি শারমিনের আদর্শ মেনে চলছে না আম্মা, এই শাহিনুর কিন্তু আপনার ছেলের আদর্শ মেনেও চলে, কথা বলে। অকপটে জবাব শুনে থমকানো কণ্ঠে প্রেরণা বলল, একা থাকা যাবে না, সঙ্গে 2জন বিতুকে নিয়ে যাও। এই গৃহের আকৃতি দেখে ভয় পেও না। সেদিনের পরও গৃহে কেউ প্রবেশ করেনি। স্বস্তির শ্বাস ফেলল শাহিনুর। প্রেরণা আলমারির দিকে এগিয়ে গেল। গয়নার বাক্স থেকে একটি সোনার চেন, কানের দুল, একজোড়া চিকন সোনার চুড়ি বের করে বলল, এগুলো তোমারই গয়না, বিয়ের সময় উপহার পেয়েছো, এগুলো পরে যাও। রাতের খাবারও দিয়ে আসা হবে। পল্লব গেছে ভাতিজির জন্য জামা কাপড় কিনতে, কাউকে দিয়ে পাঠিয়ে দেব। নির্লিপ্ত কণ্ঠে শাহিনুর বলল, আমার আসল অলংকারই হারিয়ে গেছে, এসব দিয়ে কি করব? করুণ চোখে তাকালো প্রেরণা। রুদ্ধশ্বাস ছেড়ে বলল, চুড়ি দুটো পরে যাও। এ নিয়ে আর কথা বাড়ালে বিরক্ত হব। কথা শুনলো শাহিনুর। এর মধ্যেই বাড়ির সকলের কানে পৌঁছে গেল শাহিনুর পরিত্যক্ত বাইজি গৃহে যাচ্ছে। কেউ অবাক হলো, বিস্ময় নিয়ে তাকিয়ে রইল, কেউ ভয়ে শিউরে উঠল। প্রেরণা 2জন বৃত্তকে তার সঙ্গে যেতে বললে তারা কেউ রাজি হলো না। কি সব ভুতুরে কাহিনী শুনিয়ে ভয়ে ছিটিয়ে গেল। বিরক্ত হয়ে অরুণা সখিনাকে বলল, আজ তুই যা, রাতটা কাটিয়ে সকালে আসিস, তোর তো ওখানে থেকে অভ্যাস আছে। চোখে মুখে বিরক্তি প্রকাশ করে সখিনা উত্তর দিল, না গো না, আমার পোলার শরীরটা এমনিই ভালো না। আপনাদের পোলায় জানলেও রাগ করব। ভাবটি এমন যেন অহন তার ব্যাপারে ভীষণ যত্নশীল। শাহিনুর তাচ্ছিল্য হেসে বলল, কাউকেই যেতে হবে না বড় আম্মা, আমি একাই যেতে পারবো। যেখানে জন্মেছি, যেখানে বড় হয়েছি, সেখানে যেতে কোনো ভয় বা লজ্জা কোনোটাই আমি পাই না। আমি আমার শেখর ভুলে যাইনি। সখিনা হঠাৎ ঠাস করে বলল, তুই কি কথাটা আমারে শোনাইলি? সঙ্গে সঙ্গে শাহিনুর প্রত্যুত্তর করলো, তুই নয় আপনি বল। মনে রাখিস তোর ছেলেকে যে পিতৃ পরিচয় দিয়েছে তার বড় ভাবি আমি। থোতা মুখ বোতা হয়ে গেল সখিনার। সকলের দিকে তাকালো সে। কেউ যদি তার হয়ে একটি কথা বলতো বড় শান্তি পেত, কিন্তু তার মনে অশান্তির আগুন জ্বালিয়ে কেউ তার পক্ষে একটি কথাও বলল না। চোখ মুখে বিরক্তি ফুটিয়ে অরুণা শবনমকে আদেশ করলো যেন সে শাহিনুরের সঙ্গে বাইজি গৃহে যায়। বাচ্চাটার কিছু কাপড় চোপড় যেন নিয়ে যায়, রাতের খাবারটাও পাঠিয়ে দেওয়া হবে। সকালের আগে যেন শাহিনুরকে ছেড়ে না আসে। কোনো সমস্যা হলে খবর পাঠানোর জন্য বৃত্ত ইকবালকেও পাঠালো। আজ থেকে পরিত্যক্ত বাইজি গৃহের নতুন দৌবারিক হিসাবে নিযুক্ত করা হলো ইকবালকে। সদর দরজায় দাঁড়িয়ে কাঁদছে জেবা। অতিরিক্ত সহজ সরল মেয়েদের এই এক সমস্যা, ছোট ছোট বিষয়ে তারা খুব কষ্ট পায়। তাদের হৃদয়ে পরিবারের সকল সদস্যের প্রতি ভীষণ মায়া থাকে। অরুণা প্রেরণা বিরক্ত হলো খুব। শবনম তাকে মৃদু ধমক দিয়ে বলল, বোকার মতো কাঁদছো কেন? হয় সঙ্গে চলো, নয়তো কান্না বন্ধ করো। ওখানে নাকি অতীত আত্মা আছে, আমার খুব ভয় লাগে। তাহলে এই কান্না কান্না বন্ধ করো। শবনমের কোলে শাহিনুরের মেয়ে ছিল।
সে তাকে আরেকটু বুকে জড়িয়ে পা বাড়ালো। জেবা পেছন থেকে তার আঁচল টেনে ধরলো, বলল, দিনের বেলা অত ভয় লাগবে না, আমি কাল সকালে যাব। গম্ভীর স্বরে শবনম জবাব দিল, এখন ভেতরে যাও। ইকবাল আগে, শাইনুর পেছনে, শবনম তার পাশাপাশি যাচ্ছে। চারদিকে মাগরিবের আজান ধ্বনি শোনা যাচ্ছে। হঠাৎ মুনতাহার সঙ্গে দেখা হয়ে গেল। বিস্মিত হয়ে ইকবালকে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? বাইজি গৃহে, আজ থেকে নতুন ভাবি ওখানেই থাকবে। কিঞ্চিত ঘাড় উঁচু করে পেছনে তাকালো। মৃদু পায়ে শাইনুরের সামনে এসে বিদ্রুপের হাসি হেসে বলল, যে 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 স্থানের যোগ্য। শাইনুর কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে এগিয়ে চলল। মুনতাহা শবনমকে দেখে আশ্চর্যান্বিত হয়ে বলল, তুমি যাচ্ছ কেন? আমি বাড়ির বড় বউ, আমার দায়িত্ব অনেক বেশি, এত ছোট বাচ্চা নিয়ে ওকে একা ছেড়ে দিতে পারি না। অকপটে জবাব পেয়ে মুনতাহা সন্তুষ্ট হলো না, তীব্র ক্ষোভ প্রকাশ করে হনহনিয়ে ভেতরে চলে গেল। বাইজি গৃহের প্রধান ফটক পেরোতেই শাইনুরের চিত্ত চঞ্চল হয়ে উঠল। হাঁটা পা থেমে গেল, চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল। শৈশবের কত শত স্মৃতিরা অন্তকোণে নাড়া দিল, হিসেব নেই। হঠাৎ বন্ধ চোখ দুটি খুলল, বাম দিকে ফিরে দেখলো ছোট্ট টিনের ঘরটি ঝোপঝাড় মাকড়সার জালে আবৃত হয়ে আছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে পড়ল শেষবার যখন এই ঘরে প্রবেশ করেছিল, রঙনের জন্য মরণ বিষ নিয়ে বেরিয়েছিল। মাথার উপর দিয়ে এক ঝাঁক কুচকুচে কাক উড়ে যেতেই চমকে উঠল শবনম। শাইনুরও চমকালো, তার মেয়েটা সহসা কেঁদে উঠল। শবনম তাকে বুকে জড়িয়ে দোয়া দুরুদ পড়তে শুরু করলো। শাইনুর ক্ষীণস্বরে বলল, বড় ভাবি ভয় পাচ্ছেন? আল্লাহ ভরসা, চলো। ইকবাল ভেতরে গিয়ে কারেন্টের লাইন ঠিক আছে কিনা দেখলো। সকল লাইট ফ্যানের সুইচ টিপে চেক করলো। আসার সময় খেজুর গাছের ডাল কেটে নিয়েছিল, সে ডাল দিয়ে মাকড়সার জালগুলো ছাড়াতে লাগলো। ঝাড়ু দিয়ে মেজে পরিষ্কার করলো, হাত ছেড়ে ডাকলো, ভাবিরা কই গো, তাড়াতাড়ি আসেন। কোন ঘরে থাকবেন বলেন, পরিষ্কার করে দেই। শাইনুর যখন গৃহের ভেতরে প্রবেশ করলো, সারা দেহে কাটা দিয়ে উঠলো। কেমন গা ছমছমে ভাব, গরম বাতাস শরীর ছুঁয়ে দিচ্ছে। পুরনো 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 অদ্ভুত গন্ধ আসছে। 8 মাসের ব্যবধানে গৃহের চেহারা কেমন বদলে গেছে। শবনম তার গা ছুঁয়ে দাঁড়িয়ে রইল। শাইনুর রুদ্ধকণ্ঠে ইকবালকে বলল, ডান দিকের যে কোনো একটি ঘর পরিষ্কার করুন। বাদিকে তার মায়ের ঘর, মান্নাত বুবুর ঘর। তাছাড়া ডান দিকের ঘরের জানালা থেকে বাইজি গৃহের প্রধান ফটক স্পষ্ট দেখা যায়। সবটা বিবেচনা করে ডান দিকের ঘর পরিষ্কার করতে বলল। ডান দিকের 3 নাম্বার ঘর পরিষ্কার করে ইকবাল চলে গেল। সে ঘরে মেয়ে সহ শবনমকে পাঠিয়ে আমার ঘরের দিকে পা বাড়ালো শাইনুর। শারমিন বাইজির কক্ষের সামনে যেতেই সর্বাঙ্গ কেঁপে উঠল। উন্মুক্ত ধারের মেঝেতে বয়ে চলা সেই রক্তের স্রোত দ্বারা মানসপটে ভেসে উঠল। আর সেই রক্তের লাল বর্ণ কালচে বর্ণে পরিণত হয়েছে। ধুলাবালি ছত্রাক সেই কালচে বর্ণকে খুব বেশি আড়াল করতে পারেনি। বিদঘুটে গন্ধে গা গুলিয়ে উঠল শাইনুরের। অনুভব করলো এক পাপীর রক্তের ঘ্রাণ চারপাশে দুর্গন্ধ ছড়িয়েছে। মরে গিয়েও নিজের শরীরই পচা গন্ধ বাইজি গৃহে ঠিক রেখে গেছে। আঁচল দিয়ে নাক চেপে ধরলো শাইনুর, ধীর পায়ে এগিয়ে চলল কক্ষের ভেতরে। বাইরের চেয়ে ভেতরের অবস্থা আরও খারাপ। দুর্গন্ধে টিকে থাকাও মুশকিল হয়ে পড়ল। কক্ষের প্রতিটি জানালা খোলা, ধমকা হাওয়াতে ক্ষণে ক্ষণে ঠাস ঠাস শব্দ হচ্ছে। মাথায় দেওয়া যত্নশীল ঘুমটা বাতাসের ঝাপটায় কাঁধে পড়ে রইল। শরীর থেকে শ্বেত জল নিঃসৃত হচ্ছে শাইনুরের। বুকের ভেতর চলছে প্রবল উত্তেজনা। সহসা নাকে চেপে রাখা আঁচলখানা ছেড়ে দিয়ে চারপাশ ঘুরে ঘুরে দেখল। কক্ষের দেয়ালে হাত বুলিয়ে সেই বাচ্চা শাইনুরটি হয়ে গেল। ডাকলো, আম্মা, আম্মা গো, মান্নাত বুবু, ও বুবু। ঠোঁট কামড়ে ভেতর থেকে উপচে পড়া কান্নাগুলো আটকালো। মেঝেতে স্থির দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হুমড়ি খেয়ে বসে পড়ল। খামচে ধরল শুকিয়ে যাওয়া কালচে রক্তের দাগে তা মাখামাখি তলোয়ারটি। আম্মার দেওয়া শেষ উপহারটি সযত্নে নিজের কাছে রাখবে বলে তলোয়ারটি নিয়ে ছুটে বেরিয়ে গেল কক্ষ থেকে। ডাক্তার বলল, আপনার রোগী ভীষণ স্ট্রং। যতটুকু বুঝলাম মনের জোর অনেক বেশি। সাধারণত প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আপনার রোগীর উদ্দেশ্য কি জানি না, তবে এটুকু বলতে পারি সেই উদ্দেশ্যের প্রতি এতটাই আকর্ষণ, মনোবল এত প্রখর যে ভেজিটেটিভ স্টেট থেকে মাত্র 3 সপ্তাহে ফিরে এসেছে। যে পেশেন্ট বাঁচতে চায়, মৃত্যুর সঙ্গে লড়াই করতে চায়, তার সফলতা 99%। রমেশ বলল, ও ভীষণ ব্যক্তিত্ববান ডাক্তার, একদম নির্ভেজাল ব্যক্তিত্বের মানুষ। আর ওর ভালোবাসা ওর ব্যক্তিত্বের চেয়েও নির্ভেজাল, নিখুঁত। বিস্মিত হয়ে ডাক্তার বলল, ও আইসি, এসব দেখলে শুনলে সত্যি বিশ্বাস হয় পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আজও বেঁচে আছে। এ প্রথম এমন একজন কমা পেশেন্ট পেলাম। এবার করণীয়। নড়ে চড়ে বসলেন ডাক্তার। পুরোপুরি বোঝানোর উদ্দেশ্যে সবটা খুলে বললেন। সাধারণত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে কমার একটি পরিসমাপ্তি ঘটে। হয় রোগী আবার জেগে ওঠে বা সচেতন হয়, নয়তো মৃত্যুবরণ করে। কিন্তু বিরল ক্ষেত্রে কেউ কেউ মাসের পর মাস, বছরের পর বছর কোমায় থাকতে পারে। কোমার কাছাকাছি দুটি শব্দ হলো ব্রেন ডেথ আর ভেজিটেটিভ স্টেট। ব্রেন ডেথ
অর্থ মস্তিষ্কের স্থায়ী ক্ষতি বা মস্তিষ্কের সব কার্যক্রম থেমে যাওয়া, আর ভেজিটেটিভ স্টেট অর্থ রোগীর মস্তিষ্ক সজাগ থাকে কিন্তু চেতনা দিয়ে বা স্বেচ্ছায় কিছু করতে পারে না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আপনার পেশেন্টের মস্তিষ্ক সজাগ ছিল, এখনও আছে। আজ বিকেলে মাত্র দুটো কথা বলেছে, বাকিগুলো বোঝা যায়নি। আশা করছি ধীরে ধীরে বাকিটাও সেরে যাবে। কিন্তু ওর পা, আই থিঙ্ক আমৃত্যু পঙ্গুত্বকে বরণ করে বাঁচতে হবে। কেবিনের বাইরে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে অঙ্গন। রমেশ ডাক্তারের সঙ্গে কথা শেষ করে এসে বলল, প্রণয়ের কেবিনে চলো। এ পর্যন্ত দুটো কথা বলেছে, দুটোই বউ বাচ্চা নিয়ে, অথচ নিজের দিকে এখনও খেয়াল দেয়নি। থমথমে গলায় অঙ্গন বলল, ডাক্তার কি বলল? ওর মস্তিষ্ক সজাগ আছে, কথা বলতে পারবে, তবে বেশি কথা বলা নিষেধ। প্রণয়ের কেবিনে ঢুকতে নার্সরা বেরিয়ে গেল। স্যালাইন চলছে। একদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে প্রণয়। দুজন মানুষ তার পাশে এসে বসেছে। টের পেয়েছে কিনা বোঝা গেল না। অঙ্গন হাত বাড়িয়ে তার বুকে স্পর্শ করলো, অনুভব করলো বুকের ভিতর অস্বাভাবিক ডিপ ডিপ করছে। এক ঢুক গেলে মৃদুস্বরে ডাকলো, ভাই। কেঁপে উঠল প্রণয়। নিজে ঘুরল না, শুধু চোখ ঘুরিয়ে একবার দেখলো অঙ্গনকে। অঙ্গন তার বুকে আরেকটু শক্ত হাতে চেপে ধরে বলল, নতুন ভাবি একদম ঠিক আছে ভাই। তোমার ফুটফুটে একটা মেয়ে হয়েছে, ঠিক তোমার মতো। নতুন ভাবি নাম রাখেনি, তুমি ছাড়া কাউকেই নাম রাখতে দেবে না। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে উঠল অঙ্গন। রমেশ ওর কাজ চেপে ধরলো, চাপা গলায় বলল, কি করছো? তুমি এমন করলেও ভেঙে পড়বে। অমন শান্ত হলো, খেয়াল করলো প্রণয় ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে, বারবার নিজের শরীরের দিকে তাকাচ্ছে, কিছু একটা খোঁজার চেষ্টা করছে, হয়তো ওঠার চেষ্টা করছে। কোমরে ভর দিতে গিয়ে বিস্মিত হয়ে নিচের অংশের সাদা ব্যান্ডেজগুলোকে দেখছে। হঠাৎ চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, আমার পা! বাইজি গৃহে 3 মাস কেটে গেল। সারা রাত বিছানায় ছটফট করে শাহিনুর। নিদ্রাহীন রাতগুলো বড় যন্ত্রণায় ডুবিয়ে রাখে তাকে। প্রতি মাঝরাতে শবনম এক ঘুম দিয়ে ওঠে, পাশ ফিরে তাকাতেই দেখতে পায় শাইনুর বিছানার এক কোনায় জানালা ঘেঁষে বসে আছে। তার চুলের লম্বা বিনুনিটা সন্তর্পণে পড়ে আছে বিছানায়। পৃষ্ঠদেশে চোখ পড়তেই বুঝতে পারে মেয়েটার নিঃশ্বাসে প্রবল আন্দোলন হচ্ছে। এটুকুন মেয়ে জীবনে আর কত যুদ্ধ করবে ভাবতেই দীর্ঘশ্বাস ফেরোয়। স্বামী সোহাগী বউরা স্বামী ছাড়া দুনিয়াতে টিকতে পারে না। শাইনুরও পারছে না। এত দহনেও এক টুকরো সুখের আশায় পথ চেয়ে বসে আছে। স্মৃতির পাতায় বারবার ভেসে ওঠে প্রণয়ের ভালোবাসার ছোঁয়া, প্রেমময় কাব্যগুলো। মানুষটা সর্বস্ব দিয়ে তাকে ভালোবেসেছে। এই বাইজি গৃহের বাইজিরা শুধু পুরুষ চিনত, কিন্তু সে পুরুষের পাশাপাশি একজন প্রেমিক পুরুষ, আদর্শ স্বামীকেও চিনেছে। এই গৃহের আনাচে কানাচে অসংখ্য নারীদের চিৎকার মিশে আছে। শুনেছিল বাইজি বুবুরা পুরুষের স্পর্শে চিৎকার করত, ক্লেশ মিশ্রিত চিৎকার করত। কত ভয় ছিল তার এই পুরুষদের নিয়ে। অবুঝ মনে শুধু জানতো পুরুষ মানেই মন্দ লোক, অথচ আজ সে জানে পুরুষ মানে আস্ত এক ভালোবাসা। তবে সব পুরুষ নয়, সব পুরুষ তো আর তার প্রেমিক পুরুষটির মতো নয়। পুরুষে পুরুষে তফাৎ অনেক। সব পুরুষ যত্ন নিয়ে ভালোবাসতে পারে না, সব পুরুষ যত্ন নিয়ে শারীরিক সুখ দিতে জানে না, শারীরিক শারীরিক সুখ নিতে জানে না। বাইজিদের কপালে যেসব পুরুষ জুটেছে তারা শুধু সুখ নিতে জানে, দিতে জানে না। প্রণয় সেই পুরুষ যে ভালোবাসা দিয়ে ভালোবাসাকে জিতে নিয়েছে, প্রেমের মতো গভীর অনুভূতি দিয়ে অর্জন করে নিয়েছে শাইনুরকে। তার স্পর্শে কখনো চিৎকার আসেনি, ক্লেশবোধ হয়নি। যে স্পর্শের যত্ন থাকে সেই স্পর্শের প্রতি নারীরাও যত্নশীল হয়। শাইনুরও হয়েছিল। তাই তো তাদের যত্নের ফল হিসেবে দুনিয়াতে তাদের সন্তান এসেছে। মেয়ের বয়স 4 মাস চলছে। মায়ের মতো ধবধবে ফর্সা হলেও মুখের গড়ন বাবার মতোই মনে হচ্ছে। ছোট্ট দেহখানি আগের তুলনায় একটু বেড়েছে। হাত পা প্রচণ্ড নাড়ায়। অরুণা বলেছে এই মেয়ে ভীষণ দুষ্ট হবে। শবনম বলেছে ভীষণ বুদ্ধিমতী হবে। জেবা বলেছে মায়ের চেয়েও বেশি রূপবতী হবে। মুখ দিয়ে অবিরত শিশুসুলভ শব্দ করে বলে, সেদিন প্রেরণা এসে বলল প্রণয় 6 মাস বয়স থেকেই বুবু বুবু করেছে। 8 মাসে আম্মা ডেকেছে আম বলে, আর আব্বাকে ডেকেছে স্পষ্ট বাবা বলে। তার ধারণা প্রণয়ের মতোই তাড়াতাড়ি ডাকবে তার নাতনি, আর প্রথম ডাকেই ডাকবে বুবু করে। শাশুড়ির কথা শুনে আশ্চর্য হয়ে হেসে ফেলেছিল শাইনুর। অদ্ভুত এক সুখ লাগছিল তার। সেদিনের পর থেকে নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে মেয়ের মুখে প্রথম বাবা ডাক যেন মেয়ের বাবার শোনার ভাগ্য হয়। এরপরের দিন বিকেলবেলা শাইনুরের মেয়েকে নিয়ে শবনম পাঁচফোড়ন গিয়ে গেছে। শাইনুর অবসর সময় পেয়ে জানালার কাছে বসে আছে। উদাসীনতায় আচ্ছন্ন মন, নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে প্রধান ফটকের পথটাতে। এই পথে মনে প্রাণে যার অপেক্ষায় তাকিয়ে থাকে, সে না এলেও তার কন্যাটি ঠিক আসবে। ভাগ্যিস মেয়েটা ছিল, নয়তো কবেই পাগল হয়ে রাস্তায় বেরিয়ে পড়তো। তার ডাক্তার সাহেবের ভালোবাসার একটা অংশ তো রয়েছে, নয়তো বেঁচে থাকা সম্ভব হতো না। চাতক পাখিটির মতো তাকিয়েছিল সে। হঠাৎ ইকবালের কাছে একজন অপরিচিত ছেলে একটি খাম দিয়ে ঠোঁট নাড়িয়ে কি যেন বলে চোখের নিমিষে চলে গেল। শাইনুরও সত্তর গতিতে পালঙ্ক ছেড়ে ছুটে গেল। হাঁপাতে হাঁপাতে ইকবালের সম্মুখে দাঁড়িয়ে বলল, আমার চিঠি।
হতভম্ব হয়ে শাহিনুরকে আপাতমস্তক দেখে খামটা এগিয়ে দিল ইকবাল। শাহিনুর খপ করে খামটা নিয়ে ফিরে গেল। কক্ষে গিয়ে দ্বার রুদ্ধ করে দিল। বুকের ভিতরের যন্ত্রটা কাঁপছে ভীষণ। হাত পা অসাড় লাগছে। ধীরে ধীরে শরীরের কাঁপন বাড়ল। হাড় কাঁপানো শীতে যেমন কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত লাগে, তেমনিভাবে দাঁতে দাঁত লাগতে শুরু করলো। সাদা কাগজের ভাঁজটা খুলতেই যখন অক্ষরযোগে শব্দ বুননে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেল, হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল। পরক্ষণে উদ্ভ্রান্তের মতো চোখ মুছে তীক্ষ্ণ নজরে লেখাগুলো দেখলো। পরিবর্তন খুঁজেও পেল। আগের মতো সুন্দর সাবলীল লেখা নেই। কিছু একটা আঁচ করতেই মনে ভয় সৃষ্টি হলো। কাগজটা বুকে চেপে ধরে নিঃশ্বাসে অস্থিরতা কমালো। পুনরায় আবার দৃষ্টি বোলালো লেখাগুলোতে। খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো লাইনও পড়ল। প্রিয় শখের আম্মু, আমার আকাশে চাঁদ উঠে কিন্তু জ্যোতি নেই, থাকবে কি করে? আমার চাঁদ যে মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে। আমার চন্দ্রকান্তা আমার সুখে নিয়েও সুখী হতে পারেনি। আমাদের আকাশে মেঘেদের রাজত্বের সময়টা খুবই অল্প। আমার চাঁদে মেঘ কাটবে, নিশ্চয়ই কাটবে। আমার চন্দ্রকান্তাও সুখী হবে, ঠিক যেভাবে আমায় সুখী করেছে সেভাবেই। মেয়ের নাম রেখেছি সায়েরা জাহান প্রীতি, প্রণয়কন্যা প্রীতি। এ নামের বিশ্লেষণ হচ্ছে, সে আমাদের সন্তুষ্টি, তৃপ্তি, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সর্বোপরি সে আমাদের সুখ। ইতি তোমার প্রিয় সুখের আব্বু। ১৯৯১ সালের মাঝামাঝি সময় থেকে ১৯৯৫ সালের মাঝামাঝি সময়ে ইআরসিপিএস স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর কেন্দ্রের অভ্যন্তরে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্রেল প্রেস ও কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র বিপিএএলসি স্থাপিত হয়। কৃত্রিম হাত পা, স্ক্র্যাচ, ব্রেস, স্ট্রিক তৈরি করে স্বল্পমূল্য বিনামূল্য প্রতিবন্ধীদের চাহিদা অনুসারে সার্ভিস ও মেরামত সুবিধা দেওয়া হয়। শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা সম্পর্কে পর্যালোচনা করেছে অঙ্গন। একদম গোড়া থেকেই ধারণা নিয়েছে সে। শুরু থেকে প্রণয় যে ডক্টরের চিকিৎসাধীন রয়েছে, তার সহায়তায় বিভিন্ন ডাক্তারদের সঙ্গে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যত টাকাই লাগুক প্রণয়কে সে দুপায়ে দাঁড় করাবেই। আম্মা নতুন ভাবি বাতিজি সুখের কাছে পঙ্গু প্রণয় নয়, সম্পূর্ণ সুস্থ প্রণয়কেই হাজির করবে। তাই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করল। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। একজন প্রাক্তন চিকিৎসক হিসেবে এ বিষয়ে অন্যদের তুলনায় অধিক জ্ঞান সম্পন্ন মানুষ প্রণয়। তার ছোট ভাই তাকে সুস্থ করার জন্য দুপায়ে দাঁড় করানোর জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছে যে মুহূর্তের জন্য ভুলেই গেছে সে কত গুণবান একজন ডক্টর ছিল। কৃত্রিম পায়ের ব্যবহারে প্রণয় বড় উদাসীন। অনেক বুঝিয়েও তাকে রাজি করাতে পারল না অঙ্গন। বেশি জোরাজুরি করাতে প্রণয় বিরক্তি প্রকাশ করলো। বলল, এত বাহানা না করে সরাসরি বলেই ফেলো আমি অসুস্থ, একজন শারীরিক প্রতিবন্ধী আমি। বড় ভাইকে প্রতিবন্ধী হিসেবে দেখতে তোর সম্মানে লাগছে? কণ্ঠে ক্রোধ, বিরক্তিবোধের চেয়ে অভিমানটাই যেন বেশি ছিল। বুঝতে কষ্ট হলো না অঙ্গনের। মুহূর্তে মাথা নুইয়ে ফেলল। অপরাধী সুরে বলল, আম্মা, নতুন ভাবি তোমার এই অবস্থা সহ্য করতে পারবে না ভাই। আমি তোমাকে একদম সুস্থ করে ওদের সামনে নিয়ে যেতে চাই। নতুন ভাবির জন্য হলেও তুমি রাজি হও প্লিজ। চোয়াল জোড়া শক্ত করে প্রণয় জবাব দিল, আমি আমার জন্মদাত্রী, প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী, কলিজার টুকরো সন্তানের সামনে কোনো কৃত্রিম অঙ্গের সাহায্যে দাঁড়াতে চাই না। থামল প্রণয়। কিঞ্চিত সময় নিয়ে পুনরায় বলল, আমার দুটো পা নেই, এতে আফসোস নেই। আমি আজও মাথা উঁচু করে বসে থাকতে পারি। দাঁড়িয়ে আছি না বসে আছি সেটা বড় কথা নয়, মাথা উঁচু করে বেঁচে আছি এটাই বড় কথা। শত্রুপক্ষকে জানি না, শুধু জানি তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি, পারবেও না। কারণ আমি আমার ভালোবাসার জন্য লড়াই করছি। ভালোবাসার লড়াইয়ে বিপক্ষ দলরা কখনোই জিততে পারে না। মাথা তুলল অঙ্গন। মুগ্ধ চোখে তাকিয়ে রইল সে। তার মুগ্ধতায় ভরা দৃষ্টিজোড়া দেখতে পেয়ে ম্লান হাসল প্রণয়। বলল, আমি মরে যাইনি ভাই। সৃষ্টিকর্তা আমাকে যে হালে রেখেছেন এতেই আমি সন্তুষ্ট। আমি কোনো কৃত্রিমতা নিয়ে ওর কাছে ফিরতে চাই না। বরং সৃষ্টিকর্তা আমায় যেটুকু দান করেছেন সেটুকু নিয়েই বীরের মতো মাথা উঁচু করে যেতে চাই। পেছনের শত্রু যেই থাকুক সে আমার মাথা নুয়াতে পারেনি। আমি প্রণয় চৌধুরী, যতক্ষণ দেহে প্রাণ আছে, যতকাল এই পৃথিবীতে থাকবো, ঠিক ততকাল মাথা উঁচু করে বীরের মতো বাঁচব। প্রণয় এবং রমেশের বিশেষ বন্ধু জুবায়ের, তার বড় ভাই এসপি মঞ্জুরুল হক। জুবায়েরের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছে রমেশ এবং অঙ্গন। এসআই সালিম প্রণয়ের বিরুদ্ধে করা মামলাটির দায়িত্বে ছিল। তাকে কন্ট্রোল করছিল ওসি কাশেম মির্জা, যিনি রুমানার বাবা মাজহারুলের বিশেষ বন্ধু। ক্ষমতা এবং অর্থ, এ দুটোর প্রয়োজনীয়তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে অঙ্গন। আজ এ দুটো আছে বলেই কৌশল খাটিয়ে টাকা ছড়িয়ে এসপিকে হাত করে নিল সে। দুদিনের মধ্যে কাশেম মির্জার থেকে প্রণয়ের বিরুদ্ধে করা মামলার সম্পূর্ণ দায়িত্ব নিল এসপি মঞ্জুরুল হক। তৃতীয় দিন রঙনের বিষয়টা পুরোপুরি ক্লোজ করে
ক্লোজ করে দিল। আদালতে এটাই প্রমাণিত হলো অতিরিক্ত মাদক সেবনের ফলে স্ট্রোক করে মৃত্যু ঘটেছে তার। বাকি রইল পলাশ হত্যা, এ নিয়েও বিশেষ কিছু তথ্য উপস্থাপন করা হলো। এবার যথাযথ সাক্ষীর প্রয়োজন। এ পর্যন্ত সবটাই গোপন রইল। কাশেম মির্জার মুখও বন্ধ করা হলো। প্রণয় জীবিত, সে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এই খবর গোপন রইল। আদালতে পেশ করা হলো গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে প্রণয় চৌধুরী। ভয়াবহ এবং সন্দেহজনক অ্যাক্সিডেন্টে দুটো পা হারিয়ে আজ সে পঙ্গু। পালিয়ে যাওয়ার ক্ষমতাও তার আজ নেই। তাই প্রশাসনকে নিশ্চিন্ত থাকার অনুরোধ করা হয়েছে। তবে মামলা চলবে। নির্দিষ্ট সময়ে প্রণয় পক্ষের উকিল আদালতে উপস্থিত থাকবে। সবকিছু গোপন করার চেষ্টা করলেও কিছুই গোপন থাকলো না। পাঁচফোড়ন গৃহের গুটি কয়েক মানুষদের কানে ঠিক পৌঁছে গেল। সমস্তটাই জেনে গেল পল্লব, শবনম, অরুণা। শুধু প্রেরণা, মুনতাহা, শাইনুর আর সকল বিত্তরা কিছুই জানতে পারল না। ওদিকে মাজহারুল ইসলাম মুনতাহার সঙ্গে যোগাযোগ করে সবটাই জানিয়ে দিল। রঙনের কেস ক্লোজ। প্রণয় জীবিত সমস্তটা জেনে হিংস্র হয়ে উঠল তারা। মাঝহারুল বারবার মুনতাহাকে স্মরণ করে দিল কোনো মতে কোনো পরিস্থিতিতে যেন সে পিছিয়ে না যায়। এখনও প্রণয় পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়নি। মাঝহারুলের সঙ্গে কথা বলা শেষ করে বদ্ধ উন্মাদের মতো বাইজি গৃহে ছুটে গেল মুনতাহা। শাইনুর তখন সুখকে ঘুম পাড়িয়ে কাপড় ভাঁজ করছিল। হঠাৎ মুনতাহা ধারে করাঘাত করলো। শাইনুর জিজ্ঞেস করলো, বড় ভাবি? আমি। চমকে উঠল শাইনুর। কয়েক পল নীরব থেকে বলল, অপেক্ষা করুন। 1 মিনিট পর দরজা খুলল সে। মুনতাহা ভেতরে প্রবেশ করতে করতে দাঁত কিরমির করে বলল, এত সময় লাগে? শাইনুর চাপা নিঃশ্বাস ত্যাগ করলো। কিছুই বলল না। মুনতাহা পালঙ্কে গিয়ে বসে পা দুলাতে শুরু করলো। চোখ মুখে বেশ বিধ্বস্ত লাগছে। এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিজের কাজে মন দিল শাইনুর। মুনতাহা কড়া গলায় জিজ্ঞেস করলো, কেন এসেছি জানতে চাইছো না কেন? কাপড় ভাঁজ করে বিশাল পালঙ্কের একপাশে রেখে ম্লান হাসলো শাইনুর। মুনতাহার শরীর জ্বলে উঠল, গর্জে উঠে বলল, খুব সুখ, তাই না? এ পর্যায়ে শাইনুরের চোখে মুখে খুশির ঝলক দেখা দিল। প্রণয়ের চিঠি পাওয়ার পর থেকেই অনেকটাই নিশ্চিন্ত রয়েছে সে। বুকের ভিতর এখন আর যন্ত্রণা হয় না। তবে অভিমান জমে আছে। তার যে মিথ্যুক স্বামী এই যাব এই আসবো বলে মাসের পর মাস কাটিয়ে দিল, তবু এলো না। কবে আসবে তাও জানে না। তবে না ফেরার সংশয় দূর হয়েছে। মেয়ে সুখকে নিয়ে ভালোই আছে সে। যার মেয়ের নাম সুখ, তার আবার দুঃখ কিসের? তার তো সব সুখই। মুনতাহা চোখ মুখ কুঁচকে ধমকে সুরে বলল, এ মেয়ে এই ভূতে পেয়েছে নাকি? একটু চমকালো শাইনুর। দূরত্ব বজায় রেখে পাশেই বসলো। মুচকি হেসে নিচু কণ্ঠে জবাব দিল, সুখে পেয়েছে। পরক্ষণেই একটা কথা ভেবে চুপ হয়ে গেল। এই মুহূর্তে মুনতাহাকে স্বাভাবিক লাগছে না। অঙ্গনের ধারণা যদি ঠিক হয় তাহলে এই মেয়ে স্বাভাবিক নয়। এর বড় ধরনের সমস্যা আছে। কি যেন নাম বলল? হ্যাঁ, মনে পড়েছে, সাইকো। এর অর্থ হচ্ছে যার কোনো মন নেই, মাথায় ঘিলু টিলু নেই। ঠোঁট টিপে হাসি আটকালো শাইনুর। সত্যি তার মেজোজা, এর মাথায় ঘিলু নেই। থাকলে কি আর পলাশ নামক নিকৃষ্ট প্রাণীটির প্রেমে পড়ে? অঙ্গন এও বলেছে মেজো ভাবিকে সহজ ভাষায় পাগলও বলা চলে। এসব শুনে শাইনুরের ধারণা হলো পলাশও হয়তো সাইকো ছিল। সত্যি উপরওয়ালা দুটোকে মিলিয়েছিল বটে। আমি এ বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি, তাই দেখা করতে এলাম। কথা শুনে বিস্মিত হলো শাইনুর। মুনতাহা সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, খুব বেশি সুখে আছো তাই না? তোমার সুখ আমার সহ্য হচ্ছে না, তাই ভাবলাম যাওয়ার আগে তোমার সুখ কেড়ে নিয়ে যাব। ভ্রু কুচকে গেল শাইনুরের। কি আবল তাবল বকছে। রাগও হয়, হাসিও পায়। যা ইচ্ছে বলুক, সে কিছুই বলবে না, শুধু শুনবে। ষড়যন্ত্র বুঝো? ষড়যন্ত্র নিশ্চয়ই বুঝো না। আমি বুঝিয়ে দিচ্ছি। ফুপা দেশে আসার পর তোমাদের খোঁজ করার জন্য দ্বিগুণ লোক লাগানো হলো। এর মধ্যে শুধু আইনের লোক ছিল না, বেআইনের লোকও ছিল। তার আগে বলে নেই ফুপা কেন লোক লাগালো। কারণ আমার মতোই ফুপা তোমাদের সর্বনাশ চায়। কেন জানো? কারণ তার মেয়ের সবকিছু কেড়ে নিয়েছো তুমি। তার ঘর, তার সংসার, এমনকি তার বরটাও। এই তোমার সমস্যা কি বলো তো? সবার বর কেড়ে নাও কেন তুমি? কয়েক পল সময় নিয়ে আবারও বলতে শুরু করলো, রুমানা আপুর মৃত্যুর কোনো কারণ ছিল না, এক তুমি ছাড়া। রূপ ছাড়া কোনো দিকেই তার যোগ্য ছিলে না তুমি। এই রূপ দিয়ে কত পুরুষের মাথা ঘুরিয়েছো, কত মেয়ের সর্বনাশ করেছো। তোমার লজ্জা থাকলে নিজের গায়ে নিজেই আগুন দিতে। আমি যদি সুযোগ পাই তোমার শরীরে এসিড ছুড়ে দেব। আটকে উঠল শাইনুর। বিস্মিত চোখে তাকিয়ে রইল মুনতাহার পানে। মুনতাহা দম নিল না, বলতেই থাকলো, কেন দেব জানো? বিবাহিত পুরুষদের মাথা খায় তোমার এই রূপ। বাগদত্তা হয়েও প্রণয় ভাইয়ের মতো সৎ চরিত্রবান মানুষ তোমার রূপের কাছে হেরে গেল। নিশ্চয়ই রুমানা আপাকে তোমার জন্যই প্রত্যাখ্যান করেছিল, তাই তো আপা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। নিস্তব্ধ হয়ে ঠায় বসে রইল শাইনুর। চিত্ত চঞ্চল হয়ে উঠেছে তার। বুকের ভিতর ধরাস ধরাস শব্দ হচ্ছে। মুনতাহার কথাগুলো এবার শুধু কর্ণে নয়, বক্ষেও আঘাত করছে। একমাত্র মেয়ের মৃত্যু সহ্য করতে পারেনি ফুপা, তাই সে তকে তকে ছিল। যেদিন আমার স্বামী খুন হয়, রঙন খুন হয়, ঠিক সেদিনই সে সিদ্ধান্ত নেয় এবার প্রতিশোধ নেবে। এটাই সঠিক সুযোগ। আর সেদিন থেকেই দেশে আসার জন্য মরিয়া হয়ে ওঠে।
তিনি দেশে ফেরার পর থেকেই তোমাদের কালো দিন শুরু হয়ে যায়। সহসা বিশ্রী হাসিতে হেসে উঠল মুনতাহা। কেঁপে উঠল শাইনুর। তার দৃষ্টিজোড়া রক্তিম আভায় ছেয়ে আছে, তবুও এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল না। সে দৃষ্টিতে নজর পড়তেই পৈশাচিক আনন্দ পেল মুনতাহা। বেশ আয়েশ করে বলতে লাগলো, সেদিন এসআই সারিমের বাড়ি থেকে তোমরা পালিয়ে যাওয়ার পরপরই আমরা বুঝেছিলাম প্রণয় ভাইয়ের মতো চতুর লোককে এভাবে ধরা সম্ভব নয়। চতুর লোকের সঙ্গে চতুরতাই প্রয়োজন। তাই শহরের সন্ত্রাসদের হাত করল ফুপা। সালিমের বাড়ির আশেপাশে যে কয়েকটা অঞ্চল ছিল সমস্ত জায়গায় লোক লাগানো হলো। তোমাদের সঠিক বাসস্থান খুঁজে পায়নি কেউ, পেলে হয়তো আজ তুমিও এখানে থাকতে না। কোনোভাবেই তোমাদের ধরা সম্ভব হচ্ছিল না। তারপর একদিন হুট করে শুনতে পেলাম কয়েকজনের নজরে পড়েছিল প্রণয়। রাত ছিল বলে ফাঁকি দিয়ে ঝোপের আড়ালে মিলিয়ে গেছে। কি সাংঘাতিক মানুষ তোমার বরটা! কাপড় ছেড়ে পালিয়ে গেল, শুধু একটা শার্ট নিয়ে ওরা ফিরল। সহসা শাইনুরের মনে পড়ল সেদিন প্রণয় খালি গায়ে ঘরে ফিরেছিল। তার মানে সেদিন শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ঘরে ফিরেছিল ডাক্তার সাহেব। এরপর কি হয়েছিল? প্রবল উত্তেজনা ঘিরে ধরল তাকে। হৃদস্পন্দন থমকে রইল। নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হলো। মস্তিষ্ক অসাড়, শরীর ঘামছে। দু চোখের পাতায় ভেসে উঠল নিষ্ঠুর এক নারীকে। কর্ণে প্রতিধ্বনিত হতে শুরু করল এক নিষ্ঠুর নারী ষড়যন্ত্রের বাজনা। আমাদের ক্ষিপ্ত করে তুলেছিল সেই রাতেই। আমিও অসহ্য হয়ে উঠেছিলাম। সে রাতের ঘটনা পুলিশের কাছ থেকে গোপন করল ফুপা, কারণ আমি পরিকল্পনা পরিবর্তন করে দিয়েছিলাম। কি করেছিলাম জানো? বলেছিলাম এর পরের বার যখনই প্রণয় ভাই না বাইজি কন্যা শাহিনুরের টকবগে স্বামীকে নজরে পড়বে, সোজা তুলে নিয়ে আসবো, উপহার দেব মৃত্যুকে। তারপর বেশ অনেকগুলো দিন তোমার জামাইকে দেখা যায়নি। শেষ যখন দেখা গেল তখন মাঝরাত। আমাদের লোক আগে থেকে প্রস্তুত ছিল, তাই নিমিষেই হাত মুখ পা বেঁধে তুলে আনতে একটু অসুবিধা হয়নি। ওকে তুলে আনার পর কি করেছিলাম জানো? শাহিনুরের সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো। চোখ মুখের রং পরিবর্তন হতে শুরু করলো। সম্পূর্ণ বিধ্বস্ত শাহিনুরকে চোখ ভরে দেখলো মুনতাহা। চট করে দাঁড়িয়ে পড়ল সে। চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, নির্জন রাস্তার মাঝখানে ফেলে দুটো গাড়ি দিয়ে একদম পিষে দিয়েছিলাম। দু হাতে দোকান চেপে ধরে আর্তনাদ করে উঠল শাহিনুর। উচ্চ শব্দে হাসতে হাসতে কক্ষ থেকে বেরিয়ে গেল মুনতাহা। লুকিয়ে গেল প্রণয়ের বেঁচে থাকার সংবাদটুকুও। দু হাতে কান চেপে ধরে থরথর করে কাঁপছিল শাহিনুর। হঠাৎ মেয়ে প্রীতির কান্নার শব্দে সম্বিত ফিরে পেল সে। বিধ্বস্ত মস্তিষ্কে আচমকাই স্মরণ হলো সেদিনের পাওয়া চিঠিটার শেষ লাইন দুটো, ইতি তোমার প্রিয় সুখের আব্বু। নিমিষেই ফোঁস করে নিঃশ্বাস ফেলল। 12 কয়েক ঢুক গিলে শুকিয়ে কাটকাট হয়ে যাওয়া গলা ভিজিয়ে নিল। রুদ্ধকণ্ঠে বিড়বিড় করে বলল, ডাক্তার সাহেব একদম ঠিক আছে, কিছু হয়নি তার। আমার সুখের আব্বু একদম ঠিক আছে, ভালো আছে সে। বুকটা হুহু করে উঠল। মুখে এসব বললেও অবচেতন মন ফিসফিসিয়ে বলল, একদম ভালো নেই, একটুও ভালো নেই। প্রীতি কাঁদছে, তবুও তার দিকে তাকালো না সে। পুনরায় ভীষণ অন্যমনস্ক হয়ে পড়ল। সে অবস্থাতেই আঁচলের নিচ থেকে একটি মোবাইল ফোন বের করলো। দু হাত থরথর করে কাঁপছে তার। এক হাতে মুখশ্রীতে লেপ্টে থাকা শ্বেত জল সন্তর্পণে মুছে নিল। স্মরণ করলো মুনতাহাকে কক্ষের বাইরে 1 মিনিট দাঁড় করিয়ে সে ঠিক কি করছিল। সেদিন হুট করেই অঙ্গন বাইজি গৃহে এলো। একটা ছোট্ট বাটন ফোন দিয়ে তাকে তার ব্যবহার শিখিয়ে দিল। এই মোবাইলের নাম সিম্ফনি মোবাইল। এটা দিয়ে দূরে থাকা মানুষদের সঙ্গে যোগাযোগ করা যায়। ক্যামেরা থাকায় ছবিও তোলা যায়। সুখ যখন কাঁদবে বা হাসবে তখন কিভাবে ভিডিও করবে তাও শিখিয়ে দিয়েছে অঙ্গন। শিখে নিয়ে কয়েকটা ভিডিও করেছে। উদ্দেশ্য ডাক্তার সাহেব যখন ফিরবে তাকে এসব দেখানো। এই ছোট্ট মোবাইল, ছোট্ট স্ক্রিনে ছোট্ট সুখকে দেখতে পেয়ে ভারী আশ্চর্য হয়েছিল সে। তার সে আশ্চর্যান্বিত মুখের দিকে তাকিয়ে অঙ্গন বলেছিল, ভাবি এটা আপনাকে দেওয়ার পেছনে আরও একটি উদ্দেশ্য রয়েছে। বোকা চোখে তাকিয়ে শাইনুর প্রশ্ন করেছিল, আর উদ্দেশ্য? হ্যাঁ, আমার খুব গভীর একটি সন্দেহ হচ্ছে। সেদিন মেজু ভাবি আপনার সঙ্গে ঠিক কী ধরনের আচরণ করেছিল জানি না। আপনি যতটুকু বলেছেন তা বিশ্বাস করি বলেই কিছু প্রমাণ জোগাড়ের উদ্দেশ্যে এটি আপনাকে দিলাম। এটা দিয়ে কিভাবে প্রমাণ হবে? যেভাবে সুখের স্মৃতি এখানে ধারণ করবেন ঠিক সেভাবে সুযোগ পেলে কারো মুখোশের আড়ালের চেহারাটাও ধারণ করবেন। বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছিল শাইনুর। অঙ্গন তাকে সবটা বুঝিয়ে দিয়ে তার বিস্মিতা কাটিয়ে দিয়েছিল। আজ যখন ধারে করাঘাতের পর শুনতে পেল মুনতাহা এসেছে, তখনই 1 মিনিট সময় নিয়ে চটজলদি ছোট্ট সিম্ফনি ফোনটি বের করেছে। তাড়াহুড়ো, উত্তেজনা সব মিলিয়ে সবকিছু গুলিয়ে যাচ্ছিল। নিজেকে যথাসম্ভব ঠিক রেখে সেদিনের শিখিয়ে দেওয়া বিষয়গুলো মনে রেখে 1 2 লেখা সংখ্যার বাটনগুলোর 2 এর উপরে বড় একটি বাটন ছিল, সেখানে ক্লিক করলো। তারপর কয়েকটি অ্যাপের চিত্র ভেসে উঠল। সেগুলোর মধ্যে মাল্টিমিডিয়াতে একটি গোলাকার বৃত্ত ঘুরপাক খাচ্ছিল। তাড়াহুড়ো করে বড় বাটনে বা সাইটে চাপ দিল মাল্টিমিডিয়া থেকে। গোল বৃত্তটি চলে গেল ক্যামেরা অ্যাপে। দ্রুত বড় বাটনের মাঝ বরাবর চাপ দিতেই ক্যামেরা চালু হলো। অঙ্গনের শেখানো অনুযায়ী বাম বাটনের উপরের বাটনে চাপ দিলে ওখানে লেখা উঠল সুইচ টু ভিডিও রেকর্ডার। ভুলবশত অডিও না করে ভিডিওতে ক্লিক করলো সে। যদিও ভিডিও দেখা যাচ্ছিল না, তবু স্পষ্ট কথাগুলো ধারণ হচ্ছিল রেকর্ডার চালু থাকায়। 39 মিনিট ধরে চলছিল রেকর্ডটি। শাইনুর তড়িৎ বেগে ডান পাশের উপরে বাটনে বুড়ো আঙ্গুলে
প্যাড দিয়ে চাপ দিল, অতঃপর রেকর্ডটি স্টপ এবং সেভ দুটোই হয়ে গেল। এই ছিল বাইজি কন্যার 61 থেকে 63 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।